আসসালামু আলাইকুম। এই পর্বে আমরা আলোচনা করব হচ্ছে ১৩ অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ শব্দসমূহ রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা যদি লক্ষ্য করি তাহলে এখানে প্রথমে বলা হচ্ছে পরিবারের ধারণা। তো পরিবার কি? পরিবার বলতে সাধারণভাবে স্বামী স্ত্রী এবং তাদের সন্তানাদি নিয়ে গঠিত ক্ষুদ্র সামাজিক একককে বোঝায়। তার মানে সামাজিক এককের ক্ষুদ্রতম একক হচ্ছে পরিবার। এটি রক্তের সম্পর্ক অথবা বিয়ের মাধ্যমে গঠিত হয়। তো পরিবারকে আমরা বেশ কয়েকটা ভাগে বিভক্ত করেছি। তার মধ্যে একটি হচ্ছে এক পত্নী পরিবার। তো পত্নী মানে হচ্ছে কি? এটা আমরা জানি হচ্ছে যে পত্নী মানে হচ্ছে স্ত্রী। তো একজন পুরুষের সঙ্গে একজন নারীর বিবাহের মাধ্যমে এক পত্নী গড়ে ওঠে। বিশ্বে এই ধরনের পরিবার বেশি দেখা যায়। আদর্শ পরিবার বলতে মূলত এ পরিবারকে বোঝানো হয়। অর্থাৎ একজন স্বামীর যদি একজন স্ত্রী থাকে তখন সেটাকে আমরা বলবো এক পত্নী পরিবার। বহুপত্নী মানে কি? একজন পুরুষের সঙ্গে একাধিক নারীর বিবাহের যে পরিবার গঠিত হয় তাকে বহুপত্নী পরিবার বলে। এই ধরনের পরিবার মূলত একজন পুরুষের একই সময়ে একাধিক স্ত্রী থাকাকে বোঝায়। ঠিক আছে, একজন পুরুষের কি থাকবে? একাধিক স্ত্রী থাকবে। সাধারণত কৃষিভিত্তিক গ্রামীণ মুসলিম সমাজে এই ধরনের বহুপত্নী পরিবার দেখা যায়। তার বহুপতি মানে কি? তার মানে কি? এটা হচ্ছে এই যে এক পত্নীর বিপরীত। একজন নারীর সাথে একাধিক পুরুষের বিবাহের মাধ্যমে যে পরিবার গড়ে ওঠে তাকে বহুপতি পরিবার বলে। তিব্বতে এ ধরনের পরিবার রয়েছে। তাছাড়া দক্ষিণ ভারতের, এটা কিন্তু আপনারা অবশ্যই মনে রাখবেন উদাহরণটা। আবার বলতেছে যে তিব্বতে এ ধরনের পরিবার আছে এবং দক্ষিণ ভারতের মালগড় অঞ্চলে লোকদের মধ্যে এই ধরনের পরিবার দেখা যায়। ঠিক আছে, তাহলে এটা অবশ্যই মনে রাখতে হবে। তারপর হচ্ছে কর্তৃত্বের ভিত্তিতে পরিবারকে আমরা আবার দুই ভাগে ভাগ করছি। এটা বলা হচ্ছে, একটা হচ্ছে পিতৃতান্ত্রিক পরিবার বা পিতৃপ্রধান পরিবার। এখানে হচ্ছে পরিবারের প্রধান কে থাকে? পিতা থাকবে। বলা হচ্ছে পরিবারের সামরিক ক্ষমতা ও কর্তৃত্ব পুরুষ সদস্য অর্থাৎ পিতা, স্বামী কিংবা বয়স্ক পুরুষের হাতে থাকলে এই ধরনের পরিবারকে পিতৃপ্রধান পরিবার বলে। ঠিক আছে, অর্থাৎ পুরুষের হাতে এটা মূল ক্ষমতা থাকবে। এই ধরনের পরিবারের বংশ পরিচয় প্রধানত পুরুষ সূত্র দ্বারা নির্ধারিত হয়। বাংলাদেশের সমাজে পিতৃতান্ত্রিক পরিবার ব্যবস্থা রয়েছে। ঠিক আছে, বাংলাদেশের সমাজে কী ধরনের ব্যবস্থা রয়েছে? পরিবার ব্যবস্থা, পিতৃতান্ত্রিক ব্যবস্থা রয়েছে। পরবর্তীতে বলা হচ্ছে মাতৃতান্ত্রিক পরিবার, অর্থাৎ পরিবারের সামগ্রিক ক্ষমতা ও কর্তৃত্ব নারী সদস্য অর্থাৎ মাতা, স্ত্রী, বয়স্ক নারীর হাতে থাকলে এই ধরনের পরিবার মাতৃতান্ত্রিক বা মাতৃপ্রধান পরিবার বলে এই ধরনের পরিবারকে। বাংলাদেশে এই ধরনের পরিবার শুধু গারো এবং মারমা সমাজের মধ্যেই দেখা যায়। ঠিক আছে, আর কোথাও দেখা যায় না। আমাদের যে ক্ষুদ্র নিগোষ্ঠী রয়েছে গারো এবং মারমা, তাদের মধ্যেই এই প্রথাটা দেখা যায়। আকারের ভিত্তিতে পরিবার হচ্ছে তিন ধরনের। একটা হচ্ছে একক বর্ণ পরিবার, তারপর হচ্ছে যৌথ পরিবার, বর্ধিত পরিবার। এই জিনিসটা আসলে কি? একক পরিবার হচ্ছে স্বামী স্ত্রী এবং তাদের অবিবাহিত সন্তান নিয়ে গঠিত পরিবারকে একক পরিবার বলে। তার মানে কি? তাদের যে সন্তান সন্ততি থাকবে তারা কি থাকতে হবে? অবশ্যই অবিবাহিত থাকতে হবে। তখন আমরা সেটাকে বলবো একক বা অনুপরিবার। এ পরিবার হলো দুই পুরুষ পিতা এবং অপ্রাপ্ত বয়স্ক সন্ততি নিয়ে গড়ে ওঠে। যৌথ পরিবার যখন দাদা দাদি পিতা মাতার কর্তৃত্বাধীনে বিবাহিত পুত্র ও তার সন্ততি এক সংসারে বাস করে তখন তাকে যৌথ পরিবার বলে। তার মানে কি? এই যে এখানে অবিবাহিত পাইছিলাম, এখানে কি হয়ে যাবে? সেটা বিবাহিত হয়ে যাবে। তখন আমরা সেটাকে কি বলবো? যৌথ পরিবার বলবো। পরবর্তীতে বলা হচ্ছে বর্ধিত পরিবার। তিন পুরুষের পারিবারিক বন্ধনের পরিবার হলো বর্ধিত পরিবার। বর্ধিত পরিবারে পিতৃকুল মাতৃকুল উভয় দিকের সদস্যরা থাকে। ঠিক আছে, অর্থাৎ কি? এখানে আমার বাবার যে বংশ যারা থাকে তারাও থাকবে এবং মায়ের যে বংশ যারা থাকে তারাও থাকবে। তখন আমরা সেটাকে বলবো বর্ধিত পরিবার। তার হচ্ছে বিবাহিতর স্বামী স্ত্রীর বসবাসের হচ্ছে স্থানের উপর ভিত্তি করে পরিবার। এইগুলো কি আছে? পিতৃবাস। তার মানে কি? যে পরিবারে বিবাহের পর নবদম্পতি বা হচ্ছে স্বামী স্ত্রী স্বামীর পিতৃগৃহে বসবাস করে তাকে হচ্ছে পিতৃবাস পরিবার বলে। মাতৃবাস বলে যেটা হচ্ছে কি থাকে? মায়ের এখানে বসবাস করে। বিবাহের পর নবদম্পতি স্ত্রীর পিতৃগৃহে বসবাস করলে তাকে এখানে হবে কি? স্ত্রীর পিতৃগৃহে। এটা আবার ভুল করে না। ঠিক আছে, বলা হচ্ছে এখানে স্বামীর পরিবার এখানে, আর এটা হচ্ছে যে বউয়ের যে পরিবার আছে সেখানে স্ত্রীর পরিবার এখানে বসবাস করলে সেটাকে আমরা বলবো মাতৃবাস পরিবার। নয়াবাস মানে কি? বিবাহিত দম্পতি স্বামী স্ত্রী কারো পিতার বাড়িতে বাস না করে, পিতা মাতার কারো বাড়িতে বসবাস না করে পৃথক বাড়িতে বাস করে সেটাকে বলা হচ্ছে নয়াবাস পরিবার। অনুলোম বিবাহ ভিত্তিক পরিবার। উঁচু বর্ণের পাত্রের সাথে
নিচু বর্ণের পাত্রীর বিবাহের মাধ্যমে পরিবার গঠন হলে তাকে সেটাকে বলে অনুলোম বিবাহ ভিত্তিক পরিবার বলে। এটা কিন্তু আপনাদের অনুলোমটা হচ্ছে বিশেষ করে ক নাম্বারের বা 1 নাম্বারের এর জন্য অনেক আসে। প্রতিলোম হচ্ছে উঁচু বর্ণের পাত্রের সাথে উচ্চ বর্ণের পাত্রীর বিবাহের মাধ্যমে যে পরিবার গঠিত হয় তাকে প্রতিলোম বিবাহ ভিত্তিক পরিবার বলে। তারপরে এই হচ্ছে পরিবার নিয়ে আলোচনা। পরবর্তীতে যদি আমরা বলি সামাজিকরণ, সামাজিক মূল্যবোধ আসলে জিনিসটা কি, ঠিক আছে? তো বলা হচ্ছে সামাজিকরণ, যে প্রক্রিয়ার মাধ্যমে আমরা সামাজিক শিক্ষা আয়ত্ত করে সমাজের উপযুক্ত সদস্য হিসেবে প্রতিষ্ঠিত হয় তাকে সামাজিকরণ বলে। সামাজিকরণ একটি জীবনব্যাপী প্রক্রিয়া, শিশুর জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত এটা চলতে থাকে। তার মানে কি, আমি যদি আরও সুন্দর করে বলি যে প্রক্রিয়ার মাধ্যমে মানুষ সমাজ জীবনের কাঙ্ক্ষিত আচরণের উপযোগী হয়ে ওঠে তাকে আমরা সামাজিকীকরণ বলি। আবারও বলতেছি, যে প্রক্রিয়ার মাধ্যমে মানুষ কি করে, সমাজ জীবনের কাঙ্ক্ষিত আচরণের উপযোগী হয়ে ওঠে তাকে আমরা কি বলি, তাকে আমরা বলি হচ্ছে সামাজিকীকরণ। সামাজিক মূল্যবোধ কি? সামাজিক মূল্যবোধ হলো সমাজের মানুষের আচার আচরণ, রীতিনীতি, বিশ্বাস, ধ্যান ধারণা এবং কর্মকাণ্ড পরিচালনাকারী নীতি ও মানদণ্ডের সমষ্টিকে কি বলে, বোঝায় আর কি, ঠিক আছে? সামাজিক মূল্যবোধ বোঝায়। তার মানে কি, সামাজিক মূল্যবোধ হলো আপনার ভালো মন্দ যাচাই করার যে ক্ষমতাটা আছে, যে বোঝার যে ক্ষমতাটা আছে, এটাই হচ্ছে সামাজিক মূল্যবোধ। আমরা বলতেছি আপনার ভালো মন্দ যাচাই করা বা ন্যায়কে ন্যায় ভাবা, অন্যায়কে অন্যায় ভাবার যে মূল্যবোধ, এটাই হচ্ছে সামাজিক মূল্যবোধ, ঠিক আছে? এই বোঝার ক্ষমতাকে আমরা বলি হচ্ছে সামাজিক মূল্যবোধ। তো এই ছিল হচ্ছে আমার এই অধ্যায় থেকে যে গুরুত্বপূর্ণ শব্দসমূহ ছিল সেগুলো নিয়ে আলোচনা। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো পর্বে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।